বাড়িতে এসি ঠিক করতে এসে কাজের লোক আমার সাথে যেভাবে কাজ করল গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের মেশিন দিয়ে পানি চলে আসবে। আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন এবং হাতের কাজ করার আগে হাতের কাছে অবশ্যই টিস্যু রাখবেন। হ্যালো বন্ধুরা, আমার নাম রিয়া। আমি ২৬ বছর বয়সী, আমার গায়ের রং ফর্সা। লম্বা কালো চুল যা আমার কোমরের নিচে থাকে। আমার চোখ, হ্যাঁ, সেগুলো একটু মাদকতার স্বরূপ, আমার কলেজের বন্ধুরা এমনটাই বলত। আর আমার ফিগার, এতটুকু বলি, যখন আমি জিন্স আর টপ পরে কলেজে যেতাম ছেলেরা ঘুরে ঘুরে তাকাত। কিন্তু আমি সেই ধরনের মেয়ে নই যে কারও প্রশংসায় গলে যায়। আমি দিল্লিতে থাকি। আমার পরিবার একদম সাধারণ মধ্যবিত্ত পরিবার। বাবা সরকারি অফিসে কেরানি, সবসময় ফাইল আর মিটিংয়ে ডুবে থাকেন। মা গৃহিণী, আর ঘর সামলাতেই তার জীবন কেটে যায়। আমার দাদিও আমাদের সঙ্গে থাকেন, তিনি বাড়ির সবচেয়ে কড়া পুলিশ, ছোটবড় সব বিষয়ে তার নজর থাকে। আর হ্যাঁ, আমার একটি ছোট ভাইও আছে যে স্কুলে পড়ে। আমি একটি প্রাইভেট কলেজে এমএ করছি। কলেজের জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেখানে বন্ধুদের সংসর্গে আমি একটু বেপরোয়া হয়ে গিয়েছিলাম, হয়তো একটু বেশি করেই। কলেজে ছেলেদের সঙ্গে ফ্লার্ট করা, রাত পর্যন্ত পার্টিতে যাওয়া, আর একটু মজা করা আমার জীবনের অংশ হয়ে গিয়েছিল। বছরটা ছিল যখন গ্রীষ্ম তার চরমে, দিল্লির রাস্তায় রোদ এমন জ্বলছিল যে মনে হচ্ছিল আকাশ থেকে আগুন বৃষ্টি হচ্ছে। কলেজের ছুটি শুরু হয়ে গিয়েছিল, আর আমি বাড়িতেই ছিলাম, বাইরে বেরোতে মন চাইছিল না। গরমের কারণে আমি বেশিরভাগ সময় আমার রুমে এসি চালিয়ে বসে থাকতাম। আমাদের বাড়ির এসি গত কয়েকদিন ঠিকভাবে কাজ করছিল না, বাতাস বেরোতো ঠিকই কিন্তু ঠান্ডা ছিল না। মা কয়েকবার বাবাকে বলেছিলেন, এসির সার্ভিস করিয়ে নাও, গরমে থাকা যাচ্ছে না। কিন্তু বাবা তার অফিসের কাজে এত ব্যস্ত ছিলেন যে বিষয়টা পিছিয়ে যাচ্ছিল। এক সকালে বাবা অফিসে যাচ্ছিলেন, মা আবার মনে করিয়ে দিলেন, শোনো, আজ এসিরওয়ালাকে ডেকে নাও। বাবা হ্যাঁ বলে মাথা নাড়লেন, আর পকেট থেকে ফোন বের করে একটি নম্বর ডায়াল করলেন। সেই নম্বর ছিল বিজয়ের। বিজয় আমাদের এলাকায় এসি, ফ্রিজ আর ওয়াশিং মেশিন ঠিক করার কাজ করত। বাবা তাকে বললেন, বিজয় ভাই, আজ দুপুরের মধ্যে চলে এসো, এসির সার্ভিস করতে হবে। আমি সেই সময় আমার রুমে ছিলাম, বাবার কথা শুনলাম কিন্তু বেশি মনোযোগ দিইনি। আমি আমার ফোনে ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলাম। গরমের কারণে আমি একটি ঢিলা টপ আর শর্টস পরেছিলাম। আমার চুল উঁচু করে বাঁধা ছিল। দুপুরের দিকে 2:12 বাজে। আমি, মা আর দাদি লাঞ্চ সেরে ফেলেছি। মা রান্নাঘরে বাসন মাজছিলেন, আর দাদি তার চারপাইয়ে বসে রামায়ণ পড়ছিলেন। আমার ভাই বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিল। আমি আমার রুমে শুয়েছিলাম, এমন সময় দরজার বেল বাজল। মা ডাক দিলেন, রিয়া, একবার দরজাটা দেখে আসবে। আমি কিছুটা বিরক্ত হয়ে ফোন পাশে রেখে দরজা খুলতে গেলাম। দরজায় একজন লোক দাঁড়িয়ে ছিল। সে নীল শার্ট আর প্যান্ট পরেছিল, কাঁধে একটা ব্যাগ ঝুলছিল যাতে সম্ভবত তার যন্ত্রপাতি ছিল। তার বয়স 40-এর কাছাকাছি, কিন্তু তার শরীর এমন ছিল যে আমার চোখ আটকে গেল। তার বাহুগুলো শক্তিশালী ছিল, শার্টের উপর দিয়ে পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। রোদের কারণে তার মুখ কিছুটা কঠিন দেখালেও চোখে ছিল এক অদ্ভুত সরলতা। হ্যাঁ ম্যাডাম, এসি সার্ভিসের জন্য এসেছি, সে বলল। তার কণ্ঠে একটা গভীরতা ছিল যা আমার কানে গেঁথে গেল। আমি তাকে উপর থেকে নিচে দেখে হালকা করে হেসে বললাম, ভিতরে আসুন। সে ভিতরে এলো এবং ড্রয়িং রুমে রাখা এসির দিকে এগিয়ে গেল। আমি দরজা বন্ধ করে আমার রুমের দিকে যেতে লাগলাম, কিন্তু আমার পা যেন ভারী হয়ে গেল। মাথায় তখন অন্য সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি ভাবলাম, এই লোকটার মধ্যে কিছু আছে। আমি রান্নাঘরে গিয়ে মাকে বললাম, মা, আমি আমার রুমে যাচ্ছি, কিছু দরকার হলে বলবেন। মা বললেন, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখো, বাড়িতে অচেনা লোক আছে। আমি হেসে বললাম, মা, বাবা ডেকেছে, কি হবে? কিন্তু মনে তখন অন্য কথা। আমি রুমে গেলাম, কিন্তু দরজা একটু খুলে রেখে দিলাম। সেখান থেকে ড্রয়িং রুমে সেই লোকটিকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। সে তার ব্যাগ খুলে এসির সার্ভিস শুরু করল। তার শার্টের হাতা গুটানো ছিল, কাজ করার সময় পেশিগুলো ফুলে উঠছিল। আমি চুপি চুপি তাকে দেখছিলাম। আমার বুকটা একটু দ্রুত কাঁপতে লাগল। বিজয় তার কাজে মগ্ন ছিল। সে এসির ফিল্টার খুলে তা পরিষ্কার করার জন্য একটা কাপড় চাইল। ড্রয়িং রুম থেকে সে ডাক দিল, কেউ আছেন? একটা কাপড় দিন তো। আমি সুযোগ পেয়ে গেলাম। রুম থেকে বেরিয়ে রান্নাঘর থেকে একটা পরিষ্কার কাপড় নিয়ে তার কাছে গেলাম। কাপড় দিতে গিয়ে ইচ্ছে করে আমার আঙুল তার হাত স্পর্শ করল। তার হাত ছিল গরম আর শক্ত। আমার হৃদস্পন্দন আরও বেড়ে গেল।
কিন্তু বিজয় কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখাল না। সে কাপড় নিয়ে ধন্যবাদ জানিয়ে আবার কাজে লেগে গেল। আমি একটু রাগ হলাম, ভাবলাম এত সোজা কি করে হতে পারে। আমি আবার রুমের দিকে চলে গেলাম, কিন্তু এবার আমার টপ একটু আরও ঢিলা করে নিলাম। ভাবলাম যদি এটা ইশারা না বুঝে তবে আরও কিছু করতে হবে। আমি আবার ড্রয়িং রুমে গেলাম এবং অকারণে সেখানে রাখা ম্যাগাজিন তুলতে লাগলাম। ম্যাগাজিন তোলার সময় ইচ্ছে করে একটু ঝুঁকলাম যাতে বিজয়ের নজর আমার দিকে পড়ে, কিন্তু সে তার কাজে এতটাই মগ্ন ছিল যে আমার দিকে তাকায়ও নাই। এবার আমি একটু চ্যালেঞ্জ অনুভব করলাম। ভাবলাম দেখি তুমি কতটা সোজা থাকতে পারো। বিজয় কাজ শেষ করে এসি চেক করার জন্য চালু করল। ঠান্ডা হাওয়া বেরুতে লাগল। সে মাকে ডেকে বলল, ভাবি কাজ হয়ে গেছে, এখন ঠিক আছে কি? মা খুশি হয়ে বললেন, বাহ বিজয় ভাই, আপনি তো কামাল। কত টাকা হলো? বিজয় বলল, ৫০০ টাকা। আমি সুযোগ নিয়ে মাকে বললাম, মা আমি দিয়ে দিচ্ছি। আমি আমার পার্স থেকে টাকা বের করে বিজয়কে দিতে গিয়ে আবার তার হাত স্পর্শ করলাম। এবার একটু বেশিক্ষণ ধরে রাখলাম এবং হালকা করে হাসলাম। বিজয় টাকা নিয়ে ব্যাগ তুলে যেতে লাগল। সে আমার হাসি উপেক্ষা করে মাকে বলল, কোনো সমস্যা হলে জানাবেন। আমি দরজা পর্যন্ত তাকে ছেড়ে দিলাম। সে বাইরে বেরোতেই আমি একটা গভীর শ্বাস নিলাম। আমার বুক তখন জোরে ধড়ফড় করছিল। বিজয়ের মুখ, তার কণ্ঠ, তার শরীর, সবকিছু আমার মাথায় ঘুরছিল। আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভাবলাম এই লোকটাকে আমাকে আবার দেখতে হবে। বিজয় চলে যাওয়ার পর আমার মন অস্থির হয়ে উঠল। বারবার সেই মুহূর্তটা মনে করতে লাগলাম যখন আমি তার হাত স্পর্শ করেছিলাম। তার গরম স্পর্শ, তার শক্ত বাহু, সবকিছু আমার মাথায় ভর করে গেল। কলেজের ছুটির কারণে আমার বাইরে যাওয়া বন্ধ ছিল। আমার বন্ধু, আমার মজা, সবকিছু গরমের কারণে থমকে গিয়েছিল। আর এখন বিজয় আমার কল্পনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল। আমি ভাবলাম যদি আমাকে বিজয়কে আবার দেখতে হয় তবে কোনো অজুহাত দরকার। পরের দিন সকালে আমি এসির প্লাগ খুলে তাতে একটু পানি ঢেলে দিলাম। এরপর মাকে অভিযোগ করলাম, মা এসি আবার খারাপ হয়ে গেছে, রাতে ঠান্ডা হাওয়া আসছিল না। মা বিরক্ত হয়ে বললেন, এখনই তো সার্ভিস হলো, চলো বিজয়কে আবার ডাকো। আমি মনে মনে হাসলাম, হ্যাঁ মা, আপনি বাবাকে বলুন। বাবা বিজয়কে। তাকে ফোন করে আবার ডাকলাম। এবার আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমি হালকা মেকআপ করলাম এবং একটু টাইট একটি ড্রেস পরলাম। আমি চাইছিলাম বিজয়ের দৃষ্টি আমার দিকে আকর্ষণ হোক। বিজয় দুপুরে আবার এল। আমি দরজা খুলে তাকে মিষ্টি হাসি দিয়ে ভিতরে ডাকলাম। সে তার সেই সহজ সরল উত্তর দিল, জি। এসিতে কি সমস্যা? আমি কৃত্রিমভাবে সমস্যা দেখিয়ে বললাম, জানি না, কাল রাত থেকে একদম ঠান্ডা করছে না। বিজয় এসি চেক করে দেখল, তাতে পানি ভরে গেছে। সে মাকে বলল, ভাবি এতে পানি চলে গেছে, হয়তো কেউ ভুল করে ঢেলে দিয়েছে। আমি মিথ্যা নির্দোষতা দেখিয়ে বললাম, আরে এটা কিভাবে হলো? হয়তো আমি ভুলে কিছু করে ফেলেছি। বিজয় কোনো সন্দেহ করল না এবং কাজ শুরু করে দিল। আমি আবার লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে লাগলাম। এবার আমি এক গ্লাস পানি নিয়ে তাকে দেওয়ার বাহানায় তার কাছে গেলাম। পানি দিতে গিয়ে আমি ইচ্ছে করে গ্লাসটি একটু নড়ালাম যাতে পানি তার শার্টে পড়ে যায়। আরে সরি সরি, আমি কৃত্রিম আফসোস প্রকাশ করে আমার দুপাট্টা দিয়ে তার শার্ট মুছতে লাগলাম। আমি ইচ্ছে করে তার বুক স্পর্শ করলাম। বিজয় একটু অস্বস্তি বোধ করল এবং পিছিয়ে গিয়ে বলল, কোনো ব্যাপার না, আমি ঠিক করে দিচ্ছি। আমি মনে মনে ভাবলাম, কিভাবে এত সোজা হতে পারে। আমার মন এখন বিজয় ছাড়া শান্তি পাচ্ছিল না। তারপর পরের সপ্তাহে আমি ওয়াশিং মেশিন ইচ্ছে করে খারাপ করে দিলাম। পাইপটি আলগা করে দিলাম যাতে তা পানি লিক করতে থাকে। মাকে অভিযোগ করলাম এবং তিনি বাবাকে বলে বিজয়কে আবার ডাকলেন। আমার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল। আমি চাইছিলাম বিজয় আমার দিকে মনোযোগ দিক, আমার কথা বুঝুক। কিন্তু সে প্রতিবারের মতোই সহজ সরল রয়ে গেল। যখন বিজয় এল, আমি দরজা খুললাম। আমি একটি টাইট কুর্তি এবং জিন্স পরেছিলাম, হালকা মেকআপ এবং আমার চুল খোলা ছিল। তাকে দেখে হেসে বললাম, আইয়ে বিজয় ভাইয়া, এবার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে। বিজয় তার সেই সহজ সরল হাসি দিল এবং বলল, জি দেখাই তো কি সমস্যা। আমি তাকে ওয়াশিং মেশিনের কাছে নিয়ে গেলাম। সে কাজে ব্যস্ত হয়ে পড়ল। আমি তার চারপাশে ঘুরতে লাগলাম, কখনো তাকে পানির গ্লাস দেওয়ার অজুহাতে, কখনো অকারণে কিছু জিজ্ঞাসার বাহানায়। আমি চাইছিলাম সে আমার দিকে তাকাক, আমার কথায় মন দিক। কিন্তু সে তার কাজে এতটাই মগ্ন ছিল যে আমার সব চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছিল। আমি আরেকবার চেষ্টা করলাম যখন সে মেশিনের কাছে ঝুঁকেছিল।
আমি ইচ্ছে করে তার কাছাকাছি গিয়ে বললাম, বিজয় ভাইজা, এই মেশিন কেন খারাপ হলো? আমি আমার কণ্ঠস্বর একটু নরম ও মিষ্টি করে রাখলাম। বিজয় আমার দিকে না তাকিয়েই বলল, হয়তো ব্যবহার বেশি হচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি। ও আমার রাগ হলেও তার সরলতা আমাকে আরও আকর্ষণ করছিল। আমি ভাবলাম, এবার তো আমি তোমাকে আমার দিকে তাকাতেই বাধ্য করব। যখন বিজয় কাজ শেষ করল, আমি মাকে বললাম, মা, আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি পার্স থেকে টাকা বের করে বিজয়কে দিতে গিয়েও আবার তার হাত ছুঁইলাম। এবার আমি একটু বেশি সময় ধরে তার হাত ধরলাম এবং হালকা করে হাসা দিলাম। আমি বললাম, বিজয় ভাইয়া, আপনি এত ভালো কাজ করেন, পরের বারও আপনাকেই ডাকব। বিজয় হালকা করে মাথা নাড়ালেন এবং বললেন, জি, ধন্যবাদ। কিন্তু এবার আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, বিজয় ভাইয়া, আপনার নম্বর পেতে পারি? মানে, যদি আবার কিছু খারাপ হয় গি। বিজয় একটু অস্বস্তি নিয়ে বললেন, জি, আপনি বাবুজিকে বলবেন, তিনি আমাকে ডাকবেন কি। এবং সে তার ব্যাগ নিয়ে চলে গেল। আমার রাগও হল, হাসিও পেল। এই মানুষটি এত সরল কিভাবে হতে পারে? কিন্তু তার সেই সরলতাই আমাকে আরও পাগল করে তুলছিল। আমি আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমার মাথায় শুধু বিজয়ের মুখ ঘুরছিল, তার শক্ত হাত, তার গভীর কণ্ঠ, আর সেই সরল হাসি। কিন্তু বন্ধুরা, আমি জানতাম না যে আমার এইসব কাজ কারও নজরে পড়ে গেছে। দাদির সন্দেহ হচ্ছিল। সে দেখছিল যে যখনই বিজয় আসে আমি অকারণে ড্রয়িং রুমে ঘুরে বেড়াই। আমার পোশাক, আমার আচরণ, সবকিছু বদলে যেত। একদিন দাদি মাকে বলল, এই মেয়েটার দিকে নজর রাখো, কিছু গোলমাল মনে হচ্ছে। মা হেসে উড়িয়ে দিলেন, আরে মা, আপনি আর রিয়া তো এমনই। কিন্তু দাদির সন্দেহ গভীর হতে লাগল, আর আমি আমার আবেগে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বিজয় চলে যাওয়ার পর আমার মন আরও অস্থির হয়ে উঠল। আমি দিনরাত শুধু তারই কথা ভাবতাম। কলেজের ছুটির কারণে আমার বাইরে যাওয়া বন্ধ ছিল। আমার বন্ধু, আমার মজা, সবকিছু যেন থেমে গিয়েছিল, আর বিজয় এখন আমার বিশ্বের কেন্দ্র হয়ে উঠেছিল। আমি ঠিক করলাম, আমাকে তাকে আবার ডাকতে হবে। কিন্তু এবার এমন কিছু করতে হবে যাতে সে আমার দিকে মন দেয়। আমি এবার ফ্রিজকে টার্গেটে রেখে দিলাম। আমি ফ্রিজের তাপমাত্রা নষ্ট করে দিলাম, যাতে এটি ঠান্ডা করা বন্ধ করে দেয়। আমি মাকে অভিযোগ করলাম, মা, ফ্রিজ খারাপ হয়ে গেছে, কিছুই ঠান্ডা হচ্ছে না। মা বিরক্ত হয়ে বললেন, আরে, এ আবার কি সমস্যা? এখনই তো ওয়াশিং মেশিন ঠিক করালাম। চলো, বিজয়কে আবার ডাকি। আমি মনে মনে হেসে বললাম, হ্যাঁ মা, আপনি বাবাকে বলুন। বাবা বিজয়কে ফোন করলেন। আমি এবার আরও বেশি প্রস্তুতি নিলাম। আমি একটি লাল রঙের সালোয়ার কামিজ পরলাম, যা আমার গায়ে একদম ফিট ছিল। হালকা মেকআপ, কাজল আর গোলাপি লিপস্টিক। আমি আমার চুল খুলে রাখলাম। আমি চাইছিলাম বিজয় আমাকে দেখুক এবং আমার প্রশংসা করুক। যখন বিজয় এল, আমি দরজা খুললাম। তাকে দেখে আমি আমার সবচেয়ে মিষ্টি হাসি দিলাম এবং বললাম, আসুন বিজয় ভাইজা, এবার ফ্রিজটা ধোকা দিয়েছে। বিজয় হালকা করে মাথা নাড়ালেন এবং রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন, যেখানে ফ্রিজ রাখা ছিল। আমি তার পিছু পিছু গেলাম। সে ফ্রিজ চেক করতে ব্যস্ত হয়ে পড়ল। আমি সুযোগ পেয়ে কথা শুরু করলাম, বিজয় ভাইয়া, আপনি তো সবকিছু ঠিক করে দেন, এত ট্যালেন্ট কোথা থেকে পেলেন? বিজয় আমার দিকে না তাকিয়েই বললেন, জি, শুধু পরিশ্রম আর অভিজ্ঞতা। আমি আবার চেষ্টা করলাম। আমি ইচ্ছে করে ফ্রিজের কাছে থাকা একটি বোতল ফেলে দিলাম এবং তা তুলে দেওয়ার অজুহাতে বিজয়ের কাছাকাছি গেলাম। বোতল তোলার সময় আমি তার হাত ছুঁইলাম। এবার আমি একটু বেশি জোরে ছুঁইলাম, আর আমার চোখ তার সাথে মিলে গেল। আমি হালকা করে হাসা দিলাম, সরি, ভুল হয়ে গেছে। বিজয় একটু অস্বস্তি বোধ করলেন। তিনি দ্রুত তার হাত টেনে নিলেন এবং বললেন, কোনো সমস্যা নেই কি? আমি দেখলাম সে একটু ঘাবড়ে গেছে। আমার মনে এক অদ্ভুত জয়ের অনুভূতি হল। আমি ভাবলাম, এবার তো তুমি আমাকে দেখেছ। কিন্তু বন্ধুরা, আমি জানতাম না যে আমার এইসব কাজ আরেকজনের নজরে পড়েছে। দাদি সেদিন রান্নাঘরের কাছেই ছিলেন। তিনি আমাকে বিজয়ের কাছাকাছি যেতে দেখলেন। তিনি আমার প্রতিটি কাজ লক্ষ্য করলেন, আমার হাসি, আমার বারবার বিজয়ের কাছে যাওয়া, আর সেই মুহূর্ত যখন আমি তার হাত ছুঁইলাম। দাদি চুপ ছিলেন, কিন্তু তার চোখে আগুন ছিল। বিজয় ফ্রিজ ঠিক করে আর মায়ের কাছ থেকে টাকা নিয়েও আমি আবার টাকা দেওয়ার অজুহাত করলাম। এবার টাকা দেওয়ার সময় তার আঙ্গুলগুলো একটু চেপে ধরে বললাম, বিজয় ভাইয়া, আপনি দ্রুত দ্রুত আসবেন। বিজয় কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে চলে গেল। কিন্তু আমার মনে তখন তোলপাড় চলছিল। আমি চাইছিলাম সে আমার দিকে তাকাক, আমার সাথে কথা বলুক, আমার কাছাকাছি আসুক। আমি আমার আবেগে এতটাই ডুবে গিয়েছিলাম যে আর কিছুই দেখতে পাচ্ছিলাম না।
বিজয় চলে যাওয়ার পর আমি আমার ঘরে ছিলাম। বিছানায় শুয়ে আমার মাথায় কেবল সেই মুহূর্তটি ঘুরছিল যখন আমি তার হাত স্পর্শ করেছিলাম। আমি ভাবছিলাম পরের বার কি করব, হয়তো তাকে আবার ডাকব, হয়তো এবার কিছু অন্য করব। কিন্তু ঠিক তখনই মা আমাকে ডাকলেন, রিয়া, নিচে আয়। কি মায়ের কণ্ঠে এক অদ্ভুত রাগ ছিল। আমি নিচে গেলাম, সেখানে মা আর দাদি দুজনেই বসেছিলেন। দাদির চোখে রাগ, আর মায়ের মুখে হতাশা। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? দাদি আমাকে তাকিয়ে বললেন, তোর লজ্জা হয় না? একই সব কাজ করছিলি ওই বিজয়ের সাথে? আমার হৃদয় ধক করে উঠল। আমি কৃত্রিমভাবে নির্দোষতা দেখিয়ে বললাম, কি কাজ দাদি? আমি তো কিছুই করিনি। কিন্তু দাদি আমাকে থামিয়ে দিলেন, আমি সব দেখেছি। তুই বারবার ওর কাছে যাচ্ছিলি কেন? ওর হাত ছুঁচ্ছিলি কেন? একই সব তামাশা লাগিয়ে রেখেছিস। মাও রেগে বললেন, রিয়া, তুই কলেজে পড়িস, কিন্তু এর মানে এই না যে তুই এমন সব কাজ করবি। আমরা তোকে এত স্বাধীনতা দিয়েছি, আর তুই এসব করছিস। আমি চুপ ছিলাম, আমার কোনো উত্তর ছিল না। ভাবলাম হয়তো ক্ষমা চেয়ে নিই, তাহলে কথা শেষ হয়ে যাবে। বললাম, মা, দাদি, আমি কিছু ভুল করিনি, আমি শুধু কিন্তু দাদি আমাকে বাধা দিলেন, বস রিয়া, আর কোনো অজুহাত শুনতে চাই না। সেদিন আমাকে খুব বকুনি খেতে হল। মা আর দাদি আমাকে স্পষ্টভাবে সতর্ক করলেন যে যদি আবার এমন কাজ করি, তাহলে তারা বাবাকে বলবে। আমি আমার ঘরে গিয়ে কেঁদে ফেললাম। আমার রাগও হচ্ছিল, আর ভয়ও লাগছিল। ভাবলাম হয়তো এখন থামা উচিত। কিন্তু আমার মনে বিজয়ের স্মৃতি তখনও তাজা ছিল। কিছুদিন পর মা বাবাকে সব বললেন। বাবা খুব রেগে গেলেন। তিনি বিজয়কে ফোন করে বাড়িতে ডাকলেন। বিজয় এলে বাবা তাকে খুব বকা দিলেন, তোমার সাহস কি করে হলো আমার মেয়ের সাথে এমন কাজ করার? বাবা চিৎকার করলেন। বিজয় ব্যাখ্যা করার চেষ্টা করল, স্যার, আমি কিছুই করিনি, আমি শুধু কাজ করতে এসেছিলাম। কিন্তু বাবা তার একটি কথাও শুনলেন না। তিনি রেগে পুলিশ ডাকলেন। বিজয়কে আটক করা হল। পাড়ায় কথা ছড়িয়ে পড়ল। লোকজন নানা কথা বলতে লাগল। কেউ কেউ বল বিজয় ভুল কাজ করেছে, কেউ কেউ আমার সম্পর্কে মিথ্যা কথা বলতে লাগল। আমার পরিবারের সম্মান নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ বিজয়কে ছেড়ে দিল, কারণ কোনো প্রমাণ ছিল না। কিন্তু পাড়ার কথায় আমার পরিবার ভেঙে পড়ল। লোকজন আমার সম্পর্কে, আমার চরিত্র সম্পর্কে মিথ্যা কথা বলতে লাগল। আমার পরিবার সিদ্ধান্ত নিল যে আমার বিয়ে দিয়ে দেয়া হোক, যাতে কথা বন্ধ হয়। কয়েক মাসের মধ্যেই আমার বিয়ে হয়ে গেল এক ভালো ছেলের সাথে। সে আমাকে খুব ভালোবাসত, আর আমিও আমার জীবনকে নতুন করে শুরু করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু পাড়ার কথায় অতিষ্ঠ হয়ে আমাদের দিল্লি ছেড়ে অন্য শহরে যেতে হল। নতুন শহর, নতুন বাড়ি, নতুন জীবন, সব বদলে গেল। আমি আজও সেই গ্রীষ্মের ছুটির দিনগুলো মনে করি, সেই ভুলগুলো, সেই আবেগ। আমি আমার যৌবন আর স্বাধীনতার ভুল ব্যবহার করেছিলাম, আর তার মূল্য আমার পুরো পরিবারকে দিতে হল। কিন্তু বন্ধুরা, আমি আমার ভুল থেকে অনেক কিছু শিখেছি, আর আজ আমি চাই আপনিও আমার গল্প থেকে শিখুন। বন্ধুরা, আমার গল্প থেকে আপনারা 3টি বড় শিক্ষা পাবেন। প্রথম, খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে থাকুন। আমার কলেজের বন্ধুরা আমাকে নির্ভীক বানিয়েছিল, কিন্তু সেই নির্ভীকতা আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। দ্বিতীয়, নিজের ইচ্ছাগুলো নিয়ন্ত্রণে রাখুন। আমি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর তার ফল আমার পরিবারকে ভোগ করতে হল। তৃতীয়, পরিবারের সম্মান সবচেয়ে বড়। আমার একটি ভুল আমার পরিবারকে লজ্জা ভোগ করতে বাধ্য করেছিল। তাই বন্ধুরা, জীবনের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নিন, কারণ একটি ছোট্ট ভুল আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। বন্ধুরা, তাহলে এই ছিল আমার গল্প। আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে এবং এ থেকে কিছু শিখতে পেরেছেন। আমার ভুল থেকে আমি অনেক কিছু শিখেছি, আর আমি চাই আপনিও আপনার জীবনের সঠিক পথ বেছে নিন। যদি আমার গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই ভিডিওটি পছন্দ করুন, আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গল্প থেকে কিছু শিখতে পারে। আর হ্যাঁ, নিচে মন্তব্য করে অবশ্যই জানান এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে। আপনার মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আরও এমন আকর্ষণীয় গল্প শুনতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি আমার প্রতিটি নতুন ভিডিওর খবর পেতে পারেন। এখন আমি চললাম, আবার দেখা হবে একটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই বাই এবং নিজের যত্ন নিন।